গাড়ি থেকে নামতে ঠান্ডা হওয়া গাল ছুঁয়ে গেল। লজ্জায় লাল হয়ে থাকা গাল দুটো আরো দু সেট গাঢ় লাল হয়ে গেল। শপিং ব্যাগগুলো গাড়ির পিছনের সিটে সাজানো। সাদাপ হাত বাড়িয়ে সব নামিয়ে নিল। আর চোখে তাকিয়ে দেখলো নূরকে, কিন্তু নূর তখনও নিচের দিকেই তাকিয়ে দাঁড়িয়ে আছে। দু হাতের আঙ্গুলগুলো জড়িয়ে ধরে আছে। লিফট থেকে নেমে ফ্ল্যাটের দরজা খুলল সাদাপ। নূরকে ভেতরে ঢুকতে বলল। নূর ছোট ছোট পা ফেলে ভিতরে প্রবেশ করলো। আজ পুরো ফ্ল্যাট নিস্তব্ধ, কোনো শব্দ নেই, কোনো মানুষ নেই, শুধু দুজনের নিঃশ্বাসের বাড়ির গম্ভীর শব্দ। সাদাপ নূরের পাশে এসে দাঁড়ালো। নূরের মাথার কাছে সামান্য ঝুঁকে থাকায় নূরের আলতো কাঁপুনি সহ সাদাপ অনুভব করতে পারছে। সাদাপ কণ্ঠ নরম করে গভীর স্বরে বলল, নূর, ভয় পাচ্ছিস নাকি লজ্জা? নূর মাথা আরো নিচু করে ফেলল, যেন চোখ তুলতেই নিজেকে সামলাতে পারবে না। খুব আস্তে বলল, ভয় পাচ্ছি না। কথাটা শেষ করতেই পারল না নূর। গলাটা কেঁপে উঠল নূরের। সাদাপ কয়েক সেকেন্ড তাকিয়ে রইল নূরের দিকে। তারপর দু হাতে শপিং ব্যাগগুলো থেকে সেই দুটো শাড়ি বার করলো, একটা লাল একটা অফ হোয়াইট। নূরের সামনে ধরে জিজ্ঞেস করলো, আজ কোনটা পড়তে পারবি নাকি হেল্প লাগবে? নূর চমকে মুখ তুলে তাকাতেও পারে না। ঠোঁট কাঁপছে, হাতের তালু ঘেমে গেছে। নূর জানে, খুব ভালো করেই জানে, আজ এসব শাড়ি শুধু সাজবার জন্য নয়। সামনে যা হতে চলেছে সেই ভাবনাতে বুক ধড়ফড় করছে নূরের। নূর খুব আস্তে বলল, পারবো। সাদাপুর খুব কাছে এসে দাঁড়ালো। সাদাপের কণ্ঠটা আরো নিচু, আরো গভীর হয়ে গেল। গোড় লাগা কণ্ঠে বলল, নূর, আজ তুই যা চাইবি তাই হবে। কোনো জোর, কোনো তাড়া নেই, কিন্তু আমি চাই তোকে। তোকে আজ আমায় দিবি। নূর লজ্জায় মাথা নত করলো, কিন্তু লজ্জাটা এমন ভাবে বাড়ছে, এক পা বাড়িয়ে সামনে হাঁটতেও পারছে না। ভেতরের কাঁপুনিটা পুরো শরীরে ছড়িয়ে আছে। সাদাপ শাড়িগুলো আবার নূরের হাতে ধরিয়ে দিল। সাদাপের আঙ্গুলগুলো নূরের আঙ্গুল ছুঁয়ে গেল। নূরের বুকের ভেতর কেমন উথাল পাথাল জ্বর শুরু হলো। লালটা পরবি না অফ হোয়াইটটা? সাদাপ জিজ্ঞেস করলো। নূর চোখ না তুলে মাথাটা সামান্য নাড়ল, বলল, অফ হোয়াইটটা পরবো। সাদাপ মৃদু হাসলো, সেই পরিচিত হাসি, যার শব্দ নূরের শরীরের ভেতর কেমন উষ্ণতা সৃষ্টি করে। সাদাপ গোড় লাগা কণ্ঠে বলল, তাহলে ভেতরে চল, তোকে আজ আমি নিজ হাতে সাজিয়ে দেবো। নূর হাঁটা শুরু করতে গিয়ে থেমে গেল। একই সাথে কাঁপছে, লজ্জা পাচ্ছে, আর অদ্ভুত একটা টান অনুভব করছে সাদাপের প্রতি। সাদাপ লক্ষ্য করলো নূর লজ্জা পাচ্ছে। সাদাপ ধীরে ধীরে হাত বাড়িয়ে নূরের হাত ধরল, বলল, নূর। কণ্ঠ খুব নরম করে ডাকলো সাদাপ, এভাবে মাথা নিচু করে থাকিস না। বেশি লজ্জা পাচ্ছিস? তোকে দেখে আমার মনে হচ্ছে তুই ভীষণ লজ্জা পাচ্ছিস। নূর মাথা আরো নিচু করে ফেলে, ফিস ফিস করে বলল, লজ্জা লাগছে। সাদাপের হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, কিন্তু পা লজ্জা পাস পা, কিন্তু ভয় পাবি না। তারপর খুব ধীরে, খুব যত্ন করে নূরকে নিয়ে ভিতরে প্রবেশ করালো। দরজা বন্ধ হতে দরজার শব্দটা যেন পুরো রাতটাকে বদলে দিল। ঘরের নরম আলোয় নূর দাঁড়িয়ে আছে, লজ্জায় আর কাঁপুনিতে ঠোঁট থরথর করে কাঁপছে। হাতে ধরা অপায়ের শাড়িটা যেন ওর বুকের সাথে লেগে আছে। সাদাপ ধীরে ধীরে এগিয়ে এসে নূরের কানে ঝুঁকে গোড় লাগা কণ্ঠে ফিসফিস করে বলল, আজ তোকে আমার চোখের সামনে সাজতে দেখব নূর। নিজ হাতে সাজাবো তোকে, আর তুই শুধু আমার চোখের কাছেই থাকবি। নূর চোখ বন্ধ করে ফেলল, লজ্জায়, উত্তেজনায়, আর সেই অনিবার্য অদ্ভুত টানে। নূরের হাত থেকে শাড়িটি নিয়ে একটি ব্যাগ থেকে পেটিকোট এবং ব্লাউজ বের করে বলল, ওয়াশরুম থেকে চেঞ্জ করে আয়, আমি শাড়ি পরিয়ে দিচ্ছি। নূর আর কোনো কথা বলল না। নূর সাথে সাথে ব্যাগটি নিয়ে ওয়াশরুমের দিকে বড় বড় পা ফেলে চলে গেল। ওয়াশরুমের দরজা লাগিয়ে নূর জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। লজ্জায় যেন দম বন্ধ হয়ে যাচ্ছে নূরের। সাদা বেলি ফুলের মালা দুটো হাতে নিয়ে চোখ বন্ধ করলো। মনে মনে ফুলের সাজে সজ্জিত নূরকে কল্পনা করতে লাগলো। ওয়াশরুম থেকে বের হতে সাদা চোখ তুলে তাকালো নূরের দিকে। চোখ দুটো যেন জ্বলসে যাচ্ছে সাদাপের নূরের দিকে তাকিয়ে। নূরকে দেখে সাদাপের যেন কম্পন শুরু হলো হৃদয়ে, দুক দুক করছে।
বুকের ভিতর। নূর আড়াআড়ি দুই হাত বুকে দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, ডিপ ডিপ করছে বুকের ভিতর, অসহনীয় যন্ত্রণা হচ্ছে। সাদাপ এগিয়ে এলো নূরের দিকে। নূরের হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেল। সাদাপ এগিয়ে এসে বলল, ভয় লাগছে? লজ্জা পাচ্ছিস? নূর চুপচাপ, কোনো কথা নেই। হাত পা কাঁপছে নূরের। সাদাপ হাতের শাড়ির বাজ খুলে নূরের কোমরে পেঁচিয়ে ধরল। সাদাপের হাতের স্পর্শ নূর আরো কেঁপে উঠল। সাদাপের হাত কাঁপছে। নূরের উন্মুক্ত উদরে বক্ষদেশে বারবার চোখ না চাইতেও চলে যাচ্ছে। শুকনো ডুব গিলল বারবার সাদাপ। নূরের মেদহীন পেট, উন্মুক্ত কোমর, সদ্য কৈশোর থেকে যৌবনে পা দেওয়া। নূরের নারী অবয়ব সাদাপের বুকের মধ্যে তোলপাড় শুরু করে দিয়েছে। সাদাপ চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ছাড়ল। বলল, চোখ বন্ধ করেছি, হাত সরা, শাড়ি পরিয়ে দিচ্ছি। নূর চোখ খুলল। সাদাপের দিকে তাকিয়ে ধীরে ধীরে বুক থেকে হাত সরালো। ব্লাউজ পেটিকোট সম্পূর্ণ নূরের সাইজের। সাদাপ ধীরে ধীরে নূরের শাড়ির কুচিগুলো দিতে লাগলো। কুচি সবগুলো হাতে নিয়ে সাদাপ বলল, কুচিগুলো গুজে নে। নূর হাত পাতলো, তাকালো সাদাপের দিকে, দেখলো সাদাপের চোখ বন্ধ। নূর কুচিগুলো গুজে নিল। সাদাপ ধীরে ধীরে ঝুঁকে এসে নূরের কানে কানে বলল, কিছুক্ষণ পর খুলতেই হবে, তাহলে পড়িয়ে লাভ কি? নূরের হাত থমকে গেল। সাদাপ চোখ খুলল। খুলে মুচকি হেসে সাদাপ নূরের বুকের আঁচল ঠিক করে দিল। নূর নিচের দিকে তাকিয়ে আছে। সাদাপ নূরের হাত ধরে আয়নার সামনে দাঁড় করিয়ে এলোমেলো চুলগুলো আঁচড়িয়ে দিল। তারপর হাত দিয়ে পেঁচাতে লাগলো, কিন্তু খোপা করতে পারছে না। বারবার হাত ফসকে চুল পড়ে যাচ্ছে। নূর বলল, আমি আমি করছি। সাদাপ বলল, পারছি না, এটা তুই কর, বাকিগুলো আমি করছি। বলেই ফুলগুলো বের করলো সাদাপ। নূরের খোপা করা হলে সাদাপ খোপায় কাঠগোলাপ লাগিয়ে দিল, হাতে গলায় পরিয়ে দিল বেলি ফুলের মালা। নূর এখনো নিজেকে আয়নায় দেখেনি। সাদাপ আয়নায় নূরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, যেন নূর নয়, কোনো ডানা কাটা পরি। সাদাপ গোড় লাগা কণ্ঠে ফিসফিস করে বলল, চোখ খুলে দেখ নূর, মিসেস সাদাফকে দেখ, দেখ আমার নূরজাহানকে কেমন লাগছে দেখ। নূর কাঁপা কাঁপা ঠোঁটে চোখ দুটো তুলে ধীরে ধীরে তাকালো আয়নার দিকে তাকিয়ে নিজেকে যেন নিজে চিনতে পারছে না নূর। এ কোন নূর দাঁড়িয়ে আছে আয়নার সামনে? এই নূরকে তো চিনে না নূর। নূর হতবিহ্বল হয়ে তাকিয়ে রইল আয়নায়। নিজেকে নিজের কাছে অজানা লাগছে। পিছনে দাঁড়িয়ে আছে সাদাপ, মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে নূরের দিকে, যেন আয়না ভেদ করে সাদাপের দৃষ্টি নূরের এফর ওপর করে দিচ্ছে হৃদয়টাকে। সাদাপ নূরের দিকে তাকিয়ে বলল, চিনতে পারছিস নূর? তাকিয়ে দেখ সামনে, ওই যে মিসেস সাদাপ। সাদাপের সাদাপের নূর, আমার নূরজাহান। নূর তাকিয়ে আছে। তারপর সাদাপ ঘোর লাগা কঞ্চে বলল, আর দেখিস না নূর, নজর লেগে যাবে। আজ তোর উপরে নজর লাগার অধিকার তোরও নেই। আজ তোর উপরে নজর লাগবে শুধু আমার, সাদাপের। বলে সাদাপ নূরকে পাজা কোলে করে নিয়ে নিজের কোলে তুলে নিল। নূর সাথে সাথে চোখ দুটো বন্ধ করে দু হাত দিয়ে খামচে ধরল সাদাপের শার্ট। নূরকে কোলে নিয়ে ধীরে ধীরে বিছানায় সুন্দর করে বসিয়ে দিল সাদাপ। বসিয়ে দিয়ে হাঁটু ভেঙে বিছানার সামনে বসে এক দৃষ্টিতে অপলক চেয়ে রইল নূরের দিকে। এই দিন, এই ক্ষণ, এই মুহূর্ত মনে মনে কত প্রতীক্ষা করেছে সাদাপ। এই প্রথম নূরকে দেখে সাদাপের ঠোঁট বারবার শুকিয়ে যাচ্ছে। সাদাপ জিভ দিয়ে বারবার ঠোঁট জোড়া ভিজিয়ে নিচ্ছে, আর শুকনো ঠোঁট গিলছে বারবার। নূরের দিকে এইভাবে সাদাপ তাকিয়ে থাকার কারণে নূর যেন লজ্জায় মাথা তুলতে পারছে না, মুখ দিয়ে একটা কথাও বলতে পারছে না নূর। সাদাপ এক হাত বাড়িয়ে ধীরে ধীরে নূরের ডান হাতটি নিজের হাতে নিল। সাদাপের হাতের তালু ঘেমে উঠেছে। নূরের হাতে নিয়ে ধীরে ধীরে হাতটি সাদাপ নিজের গালের কাছে এনে নূরের উষ্ণ নরম হাত গালে ছোঁয়ালো। তারপর ধীরে ধীরে হাতের পিঠে একটু চুমু খেয়ে গভীরভাবে বেলি ফুলের নিঃশ্বাস নিল হাত থেকে। নূর সাথে সাথে চোখ জোড়া বন্ধ করে ফেলল। চোখ দুটো অস্বাভাবিকভাবে তীর তীর করে কাঁপছে নূরের। সাদাপ নূরের দিকে তাকিয়ে বারবার শুকনো ডুব গিলছে। নূরের দিকে তাকিয়ে কেন এমন হচ্ছে সাদাপ বুঝতে পারছে না। এমন তো নয় নূরকে প্রথমবার স্পর্শ
করতে। সাদাপ এর আগেও নূরকে ছুঁয়েছে, জড়িয়ে ধরেছে, চুমু খেয়েছে, কিন্তু আজকে কেন যেন সবকিছু অদ্ভুত এবং অবাক মনে হচ্ছে সাদাপের কাছে। সাদাপ নূরের হাত ধরে থাকায় নূরের শরীরের কম্পন স্পষ্ট অনুভব করছে। সাদাপ উঠে দাঁড়িয়ে ধীরে ধীরে বিছানায় নূরের কাছে এসে বসলো। কিছুক্ষণ অপলক দৃষ্টিতে চেয়ে রইল। ধীরে ধীরে নূরের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, এই প্রথম আমার ভয় লাগছে নূর, হয়তো তোর চেয়েও বেশি। নূর চোখ খুলে তাকালো সাদাপের দিকে। সাদাপ মুগ্ধ হয়ে তাকিয়েছে নূরের দিকে। নূর কাঁপা কাঁপা কণ্ঠে বলল, পানি খাবেন? সাদাপ না সূচক মাথা নাড়ল, বলল, না, এই তৃষ্ণা পানিতে মিটবে না। আমার শুষ্ক ঠোঁট আজ অন্য কিছু চাই নূর। তোর ঈষৎ উৎস আলিঙ্গন, তোর কম্পমান ঠোঁট জোড়ার স্পর্শ, তোর হৃদয় নিংড়ানো ভালোবাসা, তোর কোমল শরীরের উষ্ণতা, তোর বুকে চুমো খাওয়ার অনুভূতি, তোর মাঝে ডুবে যাওয়ার স্বাদ পেতে চাই নূর। দিবি? বিনিময়ে একটু সুখময় যন্ত্রণা দিব তোকে। আমার সবটুকু ভালোবাসা উজাড় করে দিব, নিবি না? নূরের বুকের মধ্যে তোলপাড় শুরু হলো সাদাপের কথাগুলো শুনে। জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে নূর। বুকের ওঠানামা লক্ষ্য করছে সাদাপ। নূর কিছুই বেলার সুযোগ না দিয়ে আঁকড়ে ধরল নূরের উষ্ণ ঠোঁট জোড়া। নূর সাথে সাথে চোখ জোড়া বন্ধ করে ফেলল। বাড়তে লাগলো সাদাপের চুমুর প্রখরতা। নূর পারছে না নিজেকে সামলে নিতে, খামচে ধরল সাদাপের শার্টের কলার। এদিকে বাইরে হঠাৎ শুরু হলো ঝড়ো হাওয়া, যেন সব ভেঙে চুরে শান্ত হতে চাইছে। সাদাপ ছাড়লো নূরকে। নূর হাঁপিয়ে উঠেছে। সাদাপ এবার পাগলের মতো নূরের ঘালি কপালে থুতনিতে চুমু খেতে লাগলো। নূর দু হাতে জড়িয়ে ধরল সাদাপের গলায়। সাদাপ ধীরে ধীরে নূরের শাড়ির আঁচলে হাত রাখলো। সাথে সাথেই নূর ধরে নিয়ে ফেলল সাদাপের হাত। সাদাপ তাকালো নূরের দিকে, কোর লাগা কণ্ঠে ফিসফিস করে বলল, হাত ছড়া, আজ কোনো বাধা মানব না। নূর বুঝতে পারলো সাদাপ আজ মানবে না, তাই ধীরে ধীরে হাত আলগা করলো নূর। সাদাপ নূরের ঠোঁট দিয়ে আঁকড়ে ধরলো আবার। নূর চোখ বুজে ফেললো। ধীরে ধীরে সরিয়ে ফেললো নূরের বুকের আঁচল। নূর শরীর ধীরে ধীরে এগিয়ে দিল বিছানায়, যেন শরীরের ভার আর বইতে পারছে না নূর। সাদাপ নূরকে বিছানায় শুইয়ে দিয়ে ধীরে ধীরে গায়ের শার্ট খুলতে লাগলো। নূর দুহাতে নিজের মুখ ঢেকে ফেললো। সাদাপ শার্টটি খুলে ছুঁড়ে ফেললো দূরে কোথাও। নরেন আফরোজ দেখল রাত 10টা বেজে গেছে। সাদাপ তাহলে হয়তো আজ আর নূরকে বাসায় দিবে না, বুঝতে পেরেছে। ছেলে যেহেতু ছেলের বউকে নিয়ে গেছে, এখন ফোন দেওয়াটাও ঠিক হবে না। সামিয়া বেগম রান্নাঘর থেকে সবকিছু গোছগাছ করতে করতে বললেন, ভাবি, সাদাপ কখন দিয়ে যাবে নূরকে? নরেন আফরোজ কি জবাব দিবে জানে না। আমতা আমতা করতে করতে বললেন, কি জানি, আমার সাথে তো কথা হয়নি দিয়ে যাওয়ার ব্যাপারে। এমনও হতে পারে রাত হয়ে গেলে নাও আসতে পারে। তুই কি কিছু মনে করবি? সামিয়া বেগম অবাক হয়ে তাকালো নরিন আফরোজের দিকে। তারপর একটু কাছে এসে ধীরে ধীরে বললেন, ভাবি, আজকে ওরা আসবে না, তাই না? নরিন আফরোজ তাকালেন সামিয়া বেগমের দিকে। তারপর বললেন, ওদের নতুন নতুন বিয়ে হয়েছে, যদি বাসায় রেখে দিতে চায়, তুই কি কিছু মনে করবি? বুঝতে পারছিস, নতুন বিয়ে হয়েছে, নতুন বাড়ি নিয়েছে, ওদের স্বামী স্ত্রীর ব্যাপার। এখন ফোন করে আমি আসতে বলবো বা কিছু বলবো, এটা কি ঠিক দেখায়? যদি 11টার মধ্যে না নিয়ে যায়, তাহলে বুঝবো দিয়ে যাবে না। কিন্তু আমি ফোন করতে পারবো না আজকে, আমার সংকোচ হচ্ছে। মা হয়ে কিভাবে ছেলেকে ফোন করব? সামিয়া বেগম বললেন, ঠিক আছে, ফোন দিতে হবে না, দেখি 11টা পর্যন্ত, যদি চলে আসবে, আর না হলে আর ফোন দিও না। এখন মেয়ের বিয়ে হয়েছে, ছেলেরও বিয়ে হয়েছে, আমাদেরও মেনে নিতে হবে ওদের দুজনের অনেক ব্যক্তিগত কথা, ব্যক্তিগত স্বাধীনতা থাকতে পারে। আমরা সেখানে হস্তক্ষেপ করতে চাই না। আর তাছাড়া ওদের বাবারাও বাসায় নেই, তাই সমস্যা নেই। এদিকে ফজলুর রহমান, হুমায়ুন রহমান এখনো গাড়িতে বসে আছে। হঠাৎ করে ফজলুর রহমান বলে উঠল, ভাইজান, যদি আমার মেয়েটা কখনো বাচ্চা না হয়, আপনি ওকে তো মেনে নিবেন, তাই না? কোনো সমস্যা নেই। হুমায়ুন রহমান অবাক হয়ে তাকালো ফজলুর রহমানের দিকে। বললেন, তুই কি পাগল হয়ে গেছিস? ও আমার মেয়ে, ওকে আমি মেনে নিব না কেন? ফজলুর রহমান বললেন, মেয়ে হিসাবে না, ছেলের বউ হিসাবে। জেনে শুনে যে নূর মা হতে না পারলে সাদাব কোনোদিন বাবা হতে পারবে না। কখনো আপনারা নাতি নাতনির মুখ দেখতে পারবেন না। আপনাদের কি একটু আফসোস হবে না? কষ্ট হবে না? হুমায়ুন রহমানের চোখ দুটো ছলছল হয়ে গেল। বললেন, কষ্ট হবে, ভীষণ কষ্ট হবে। এটা ভেবে না যে আমার নাতি হবে না, নাতনি হবে না, এটা ভেবে আমার নূর মা হতে পারবে না, আমার সাদাব বাবা হতে পারবে না।
ওদের জন্য কষ্ট হবে, কিন্তু এখানে তো আমাদের কোনো স্বার্থ নেই। ভুলো এটা ভাবিস না যে নুন মা হতে পারবে না। তার জন্য আমি বা সাদাফ কেউই ওকে অবহেলা করব না। আমার ছেলেকে আমি চিনি, সাদাব কখনো নূরকে অবহেলা করবে না। সাদাব যদি জানতে পারে এই কথা, নূর কোনোদিনও বাচ্চার জন্য ভুলবেই না। ফজলুর রহমান তাকিয়ে রইলেন হুমায়ুন রহমানের দিকে, মনে মনে প্রার্থনা করলেন বগুড়া থেকে যেয়ে সাদাফের সাথে কথা বলল। যদি সত্যি এরকম হয়, সাদাফ খুশি খুশি মেনে নেয়, তাহলে দুমদাম করে নূরের হাত সাদাফের হাতে তুলে দিবে, কিন্তু সাদাফকে না জানিয়ে বা কথা না বলে নয়। কারণ বাবা মা হতে পারবে না, এটা অনেক বড় একটা বিষয়। এটা জানার অধিকার সাদাফের রয়েছে। এদিকে গায়ের শার্টটা খুলে ছুঁড়ে মারল কোন দিকে, সেদিকে খেয়াল নেই সাদাফের। নূর সাথে সাথে দুই হাত দিয়ে নিজের মুখ ঢেকে ফেলল, লজ্জায় আর তাকাতে পারছে না সাদাফের দিকে। ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে নূর। এদিকে বুকের আঁচল পেলেন দিয়েছে সাদাফ। নূরের বুকের উঠানামা ঘন ঘন শ্বাস নেওয়ার কারণে আরো মাতাল করে তুলছে সাদাফকে। সাদাফ যেন আর এই দূরত্ব সহ্য করতে পারছে না। নূরের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, তোর শরীরের এই কম্পন, বুকের এই উঠানামা আমাকে উন্মাদ করে তুলছে নূর, আমাকে মাতাল করে তুলছে। আমি এই নেশার গুড় কাটিয়ে উঠতে পারছি না। আজ নিজেকে আমার কাছে সঁপে দে নূর, তোর স্বামী নিজের অধিকার চায় আজ। কথাগুলো বলে বিলি ফুলের মালা পরিহিত নূরের কান দুটো নিজের হাতে নিয়ে সাদা পাগলের মতো চুমু খেতে লাগলো নূরের হাতে। নূরকে আর সামলাবার সময় দিল না সাদাব, সাথে সাথে হাত ছেড়ে নূরের ঠোঁট আঁকড়ে ধরল। সাদাব নিজের উষ্ণ গরম ঠোঁট দিয়ে ধীরে ধীরে সাদাবের হাতের বেপরা স্পর্শ চলে গেল নূরের বুক অব্দি। নূর কেঁপে উঠল, সাদাবকে জড়িয়ে ধরল সাথে সাথে। সাদাব যেন আরো উন্মাদনায় নেই নূরকে নিজের পায়ের সাথে চেপে ধরলে। এদিকে ভারল সাদাবের হাতের বেপরা স্পর্শ, সুমুর গভীরতা বাড়তে লাগলো। নিঃশ্বাস থেকে থেকে বাড়ি হতে লাগলো সাদাফের। নূর সহ্য করতে পারছে না সাদাফের বেপরোয়া সুমুর গভীরতা। সাদাফের হাত দুটো নিয়ে নূরের গলায় মালাটা ধীরে ধীরে ছিঁড়ে ফেলল। সম্পূর্ণ বিছানায় বেলি ফুলে ছড়াছড়ি। সন্ধ্যায় সম্পূর্ণ রুম নিজ হাতে সাজিয়ে দিয়ে গেছে সোহানো সাবালা। গোলাপের এই বেলি ফুলের সুগন্ধ পুরো রুম মুহু মুহু করছে। তারপর ধীরে ধীরে সাদাফের হাত দুটো নামলো নূরের ব্লাউজের হুকে। নূর হাত থামাতে চাইল, কিন্তু পেটে উঠল না সাদাফের শক্তির কাছে। নূর শাড়ির আঁচল পুনরায় বুকে টেনে নিল। সাদাফ নূরের ঠোঁট ছেড়ে তাকালো নূরের দিকে, গোড় লাগা কণ্ঠে পিস করে বলল, কেন নিজেকে ডাকাত দিতে চেষ্টা করছিস? আজ তোর আর আমার মধ্যে বিন্দু মাত্র সুতার আবরণও থাকবে না। বলেই নূরের শাড়ির কুচি ধরে টান দিয়ে এক ঝটকায় খুলে ফেলল শাড়ি। নূর লজ্জায় শিহরণে বয়ে চিৎকার করে উঠল। সাদাব বলল, যত লজ্জা পাস পা, যত চিৎকার করতে হয় কর, কিন্তু আজ আমার তোকে চাই নূর, সম্পূর্ণ তোকে চাই। মাঝখানে কোনো কিছুর আবরণ চাই না, কোনো পর্দা চাই না। বলেই নূরের পায়ে চুমু খেলো সাদাব। নূর মুখ সম্পূর্ণ ডেকে রেখেছে, পারছে না খুলতে, কিছু বলতে, শুধু ঠক করে পায়ের হাঁটু জোড়া কাঁপতে লাগলো। সাদাব তাকালো নূরের দিকে, বলল, তোর লজ্জা, তোর কম্পন আমাকে তোর দিকে উন্মাদের মতো টানছে নূর। আজ আমাকে উন্মাদ হতে দে, আজ আমাকে তোর সুখময় যন্ত্রণা হতে দে। বলেই নূরের মধ্যে মত্ত হলো সাদাব। নূরের গলায় বুকে চুমু খাচ্ছে সাদাব। সারা রুম জুড়ে শুধুই দুজন মানবের নিঃশ্বাসের ভারী শব্দ। নূরকে আর এক মুহূর্ত সময় না দিয়ে নূরের শাড়িটি ফেলে দিল সাদাব। নূরকে মিশিয়ে নিল নিজের বুকের মাঝে, মিশিয়ে দিল ঠোঁটে ঠোঁট। নূরও সাদাবের চুল খামছে ধরল। ভয় পাচ্ছিস নূর? কম্পমান শরীরের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো সাদাব। নূর কাঁপতে থাকা ঠোঁটগুলো দিয়ে ধীরে ধীরে বলল, ভয় পাস না, একটু কষ্ট হবে, কিন্তু সয়ে নিস প্লিজ আমার সোনা। বলে নূরের গালে কপালে গলায় অজস্র চুমু এঁকে দিতে লাগলো সাদাব। নূর যেন অধৈর্য হয়ে গেল সাদাবের
অগ্রাসী আদরে। নূর মৃদু চিৎকার করে উঠে সাদাপের ঘাড়ে চুল আঁকড়ে ধরল। সাদাপ যেন আরো সায় পেল, আর উন্মাদ হতে লাগলো, মত্ত হতে লাগলো নূরের মাঝে। ধীরে ধীরে সাদাপ চোখ তুলে নূরের দিকে চাইল, তারপরে বলল, একটু কষ্ট হবে সোনা পাখি আমার, প্লিজ সহ্য করে নিস। বলে নূর কিছু বলবে তার আগেই নূরের ঠোঁট আঁকড়ে ধরল সাদাপ নিজের ঘরেও মুষ্ণ ঠোঁট দ্বারা। নূর আর কিছুই বলতে পারলো না, কিছুই করতে পারলো না। খামছে ধরল সাদাপের ঘাড়ের চুল। সাদাপ নূরের মাঝে ডুবতে লাগলো। নূরের চোখ দিয়ে যেন বেয়ে পড়লো দুফোঁটা অশ্রু। ব্যথায় যন্ত্রণায় যেন কুঁকড়ে গেল নূর। সাদাপ থামলো না, নিজের করে নিতে লাগলো নূরকে। বদ্ধরুমে শুধু দুজন মানুষের চাপা নিঃশ্বাসের শব্দ, সাথে নূরের মৃদু আর্তনাদ। রুম ভারী হয়ে উঠল। সাদাপ নিজের করে নিল নূরকে। দীর্ঘ সময় পর ক্লান্ত সাদাপ শুয়ে পড়ল নূরের বুকের মধ্যে। নূর ধীরে ধীরে সাদাপকে দেখতে দেখতে মাথায় এলোমেলো চুলগুলো হাত বুলিয়ে দিতে দিতে কখন ঘুমিয়ে গেছে বলতে পারবে না। ঠিক 12টার দিকে ফোনের আওয়াজে হঠাৎ ঘুম ভেঙে গেল সাদাপের। চোখ খুলে নিজেকে আবিষ্কার করলো নূরের বুকের মধ্যে শুয়ে আছে। নূর সাদাপের মাথাটা বুকের সাথে আঁকড়ে ধরে রেখেছে, যেন সাদাপ কোথাও পালিয়ে যাবে। মাথাটা তুলে তাকালো নূরের দিকে। নূরের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে মুচকি এসে নূরকে বুক অব্দি চাদর দিয়ে ডেকে দিল। গায়ে কিছুই ছিল না নূরের। তারপর ফোনটি হাতে নিয়ে সাথে সাথে নিয়ে তাকিয়ে দেখলো হুমায়ুন রহমানের ফোন। তাড়াতাড়ি ফোনটি সাইলেন্ট করলো সাদাপ। ট্রাউজারটা ঠিক করে পরেই ফোন রিসিভ করে বিছানা থেকে নেমে গেল সাদাপ। ফোন রিসিভ করার সাথে সাথে হুমায়ুন রহমান বলে উঠলেন, কিরে নূর কোথায়? সত্যি করে বল, নূর কি তোর বাসায় কিনা? সাদাপ মুচকি হাসল। চোখের দৃষ্টি এখনো নূরের দিকে আবদ্ধ। নূরের দিকে তাকিয়ে থেকে বলল, জানো যখন তাহলে জিজ্ঞেস করছো কেন? ছেলেকে এসব কথা জিজ্ঞেস করতে লজ্জা লাগে না? কেমন বাবা তুমি? আমি কেমন বাবা সেটা রাখ। তোকে কিন্তু বারবার আমি বলেছি নূর এখনো ছোট, অসুস্থ, আর তাছাড়া ফজলুর এখনো কিন্তু মেনে নেয়নি সম্পর্কটা, বলল হুমায়ুন রহমান। সাদাব বলল, দেখো তোমার ভাইয়ের কথা বলবে না। যেখানে স্বামী স্ত্রী মেনে নিয়েছে সেখানে শ্বশুর আব্বা না মানলে কিছু করার নেই। একেবারে নাতি নাতনি কোলে নিয়ে বলবো, তারপরে ঠিকই মেনে নেবে। হুমায়ুন রহমান অবাক হয়ে গেলেন, সাথে চমকে উঠলেন ছেলের শেষের কথাটি শুনে। কি বুঝাতে চাইল সাদাব? তার মানে কি? তবে সাদাবের কি বাচ্চা এতই পছন্দ? যদি সাদাব শুনতে পারে নূর হয়তো সম্ভাবনা আছে মা হতে পারবে না। সাদাফের তখন কি রিয়াকশন হবে? মেনে নেবে সেটা জানে হুমায়ুন রহমান, কিন্তু সাদাফের কি খুব মন খারাপ হবে? মনে মনে ভাবতে লাগলো হুমায়ুন রহমান। এদিকে সাদাফ ফোন কেটে গোড় লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে নূরের দিকে। নূর শুধু একটু চাদর পেঁচিয়ে সুন্দর করে ঘুমিয়ে আছে। সাদাফের দেখে বড্ড লোভ হচ্ছে, বড্ড লোভ, ভীষণ লোভ। সাদাফ ধীরে ধীরে এগিয়ে গেল নূরের কাছে। নূরেরও যেন হঠাৎ করে কিভাবে ঘুম ভেঙে গেল। হঠাৎ করে তাকিয়ে দেখলো সাদাফ গোড় লাগা দৃষ্টিতে নূরের শিয়রের কাছে দাঁড়িয়ে আছে, তাকিয়ে আছে নূরের দিকে। নূর ভয় পেল, চমকে উঠল, স্বপ্ন ঢুক গিলল। এখানে দাঁড়িয়ে আছেন কেন? কিছু বলবেন? কাঁপা কাঁপা কণ্ঠে কথাগুলো বলল নূর, কারণ ব্যথায় জর্জরিত হয়ে আছে পুরো শরীর। সাদাব দুষ্ট হাসি রেখা টেনে বলল, কিছু বলবো না, আদর করব। আমার নূরজাহান বেগমকে আমি আদর করতে চাই। বলেই নূরের উপর নিজের শরীরে এলিয়ে দিল বিছানায়। নূর বলল, ছাড়ুন। কি করছেন? ছাড়ুন আমাকে বলছি। সাদাব বলল, না, আরেকবার প্লিজ। নূর বলল, আমার সারা শরীরে ব্যথা, প্লিজ না। সাদাব বলল, এই ব্যথা একটু পর থাকবে না সোনা, মনি প্লিজ শোনো, একবার প্লিজ। বলে আবারও নূরকে নিজের করে নিতে লাগলো সাদাব। রাত বাজে 3টা। সাদাব বসে আছে, নূরকে খাওয়াচ্ছে। অনেক ক্ষুধা লেগেছিল নূরের, আর সাদাবেরও। সাদাব মিষ্টি হেসে নূরের দিকে তাকিয়ে বলল, দেখলি কেন খাবার এনেছিলাম? কারণ আমি জানতাম রাতে ক্ষুধা লাগবে, পরিশ্রম বেশি করলে ক্ষুধা তো লাগবে, তাই আগে থেকে খাবার নিয়ে এসেছি। এখন লক্ষ্মী মেয়ের মতো খাবারগুলো খেয়ে ওষুধগুলো খাবে, ব্যথা থাকবে না, সব চলে যাবে। বলেই পানি আনতে গেল সাদাব। ওষুধগুলো দিয়ে গেল নূরের হাতে। 2 মিনিটের মধ্যে পানি নিয়ে এসে দেখলো ওষুধ নিয়ে এখনো বসে আছে নূর। পানি দিয়ে হাতে বলল, তাড়াতাড়ি ওষুধটা খেয়ে নে সোনা, আমি একটু ওয়াশরুম থেকে আসছি। বলেই সাদাব চলে গেল ওয়াশরুমে। ওষুধ হাতে নিয়ে বসে রইল নূর। চলবে তো ভিউয়ার্স, গল্পটার এই পর্ব কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন।
গল্পটা ভালো লাগলে একটু লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।